আচ্ছা বলতো, কটা লোক আমাদের দেশের সংবিধানের ব্যাপারে ঠিকমতো জানে? নিজের দেশের সংবিধানের ব্যাপারে না জানাটা কি একজন নাগরিকের কাছে খুব গর্বের বিষয়? আচ্ছা পারো, কখনো ভেবে দেখেছিস এই যে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, এই দিনগুলো আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কাছে কতখানি আবেগের? কি আবার দেশ স্বাধীন হওয়ার আবেগ, ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার ইতিহাসকে উদযাপন করার, আর স্কুল কলেজ অফিস ছুটি থাকায় দুপুরবেলায় জমিয়ে মাংস ভাত খাওয়ার আবেগ। শুধু তাই, আর কিচ্ছু না? আচ্ছা বলতো, কটা লোক আমাদের দেশের সংবিধানের ব্যাপারে ঠিকমতো জানে? নিজের দেশের সংবিধানের ব্যাপারে না জানাটা কি একজন নাগরিকের কাছে খুব গর্বের বিষয়? সংবিধান লিখেছেন ভীমরাও রামজি আম্বেদকর, এর থেকে বেশি কিছু আমিও জানি না রে। ঠিক আছে, তাহলে চল আজকে ভারতের সংবিধান সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেওয়া যাক। তাহলে তো খুব ভালো হয়, আমাদের দর্শক বন্ধুরাও সংবিধানের নানা গুরুত্বপূর্ণ তথ্য আজ জানতে পারবে। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি। 1858 সাল থেকে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত ভারত ব্রিটিশ সরকারের শাসনাধীনে ছিল। অনেক দিনের স্বাধীনতা আন্দোলনের পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হলো। এটি হওয়ার পর স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশরূপে ভারতবর্ষকে ঘোষণা করা হলো। আচ্ছা শোন না, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র, এগুলোর ব্যাপারে আমার খুব কনফিউশন হয়, একটু বুঝিয়ে বলে দে না। তার আগে এটা জেনে রাখ যে প্রথমে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র এই দুটো শব্দের একটাও কিন্তু ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের পর এই শব্দ দুটো যোগ করা হয়। ভারতের সমাজতন্ত্র নিজস্ব ধরনের সমাজতন্ত্র, জাতীয়করণ ও ব্যক্তি মালিকানা দুটোই এখানে সংবিধান স্বীকৃত। অর্থাৎ প্রত্যেকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং কোনো রকম শ্রেণী, বর্ণ, ধনী, দরিদ্র এসব বিভেদ থাকবে না। ভারতের রাষ্ট্রীয় ধর্ম বলে কিছু নেই, মূলত কোনো নির্দিষ্ট ধর্মমতেরই পক্ষপাতিত্ব করে না। সব ধর্মের মানুষ এখানে সমান, অর্থাৎ ধর্মের ভিত্তিতে এখানে কোনো রকম বৈষম্য করা চলবে না। আর প্রজাতান্ত্রিক, অর্থাৎ ভারতে বংশানুক্রমিক সরকার প্রতিষ্ঠিত হয় না। সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করবেন তাকেই সরকার হিসেবে মেনে চলা হবে। অর্থাৎ ভারতের জনগণই হলেন যাবতীয় ক্ষমতার উৎস, তাই প্রজাতন্ত্রকে সাধারণতন্ত্রও বলা হয়। সংবিধানের গঠন কিরকম রে? বর্তমান ভারতের সংবিধান একটি ভূমিকা বা মুখবন্ধ, তারপর 470টি ধারা যা মোট 25টি অংশে বিভক্ত, 12টি তফসিল, 5টি পরিশিষ্ট ও 105টি সংশোধনী নিয়ে গঠিত। আর তুই জানিস, সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটা বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, তবে সক্রিয় সংবিধান হিসেবে এটা দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের আলবামার সংবিধান। আচ্ছা, সাধারণ মানুষের অধিকার নিয়ে সংবিধানে কি লেখা আছে? অবশ্যই, ভারতীয় নাগরিকদের কিছু মৌলিক অধিকার রয়েছে, আর এগুলো সংবিধানে 6টি মৌলিক অধিকারে ব্যাখ্যা করা আছে। সংবিধানের 3 নম্বর পার্টে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে এই মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। 1 নম্বর সমতার অধিকার, যা রয়েছে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে। দ্বিতীয়, বাক স্বাধীনতা ও অভিব্যক্তির অধিকার, যা 19 থেকে 22 নম্বরের মধ্যে রয়েছে। 3, শোষণের বিরুদ্ধে অধিকার, যা 23 ও 24 নম্বরে রয়েছে। 4, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বরের মধ্যে রয়েছে। 5, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, 29 ও 30 নম্বরে রয়েছে। আর 6, সংবিধানের প্রতিবিধানের অধিকার, 32 থেকে 35 নম্বরের মধ্যে রয়েছে। কিন্তু এই অধিকারগুলো কি আদৌ কোনো কাজে লাগে? অর্ধেকের বেশি মানুষ তো এই অধিকার সম্পর্কে জানেনই না, আর তাই অনেক অন্যায় মুখ বুজে মেনে নেন। যেরকম দেখ না, 14 থেকে 18 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান,
যে কোনো নাগরিক তিনি যে কোনো জাতি, ধর্ম, লিঙ্গ বা বর্ণেরই হন না কেন বা যেখানেই জন্মে থাকুন না কেন, আইন তার ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করবে না। সরকারি চাকুরিরত যারা, তাদের সমান সুযোগ সুবিধা থাকবে। যদি কাউকে অস্পৃশ্য বলে অপমানজনক আচরণ করা হয়, তাহলে আচরণকারীর কড়া শাস্তি হবে। সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া কেউ যখন তখন উপাধি গ্রহণ বা তার ব্যবহারের সুবিধা নিতে পারবে না। কিন্তু এই যে অনেক সময় সাধারণ মানুষের মতামত প্রকাশ করতে বাধা দেওয়া হয়, সেটা তো তাহলে অন্যায়। অবশ্যই অন্যায়। এই যে 19 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিক নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। তবে হ্যাঁ, আলোচনার জন্য যদি কেউ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে, সেটা তো কাম্য নয়। তাই শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারবে যে কোনো কারণে। সভা, সংঘ, সমিতি গঠনে যদি কেউ বাধা দেয় বা আপত্তি জানায়, তাহলে কিন্তু সেটা অন্যায়। আবার একজন ভারতীয় নাগরিক সে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে, যে কোনো অঞ্চলে বসবাসও করতে পারবে এবং যে কোনো পেশা অবলম্বন করতে পারবে। অনেক সময় তো আমি বুঝে উঠতেই পারি না, ধর কোনো নির্দিষ্ট ঘটনা জানার জন্য আদৌ কোনো আইন অথবা অ্যাক্ট আছে কিনা। সেই ব্যবস্থাও আছে। ধর তুই কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা নিয়ে জানতে চাইছিস, তার জন্য রয়েছে RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। সোজা বাংলায় বললে তথ্য জানার অধিকার। এই যে www.rtionline.gov.in এই ওয়েবসাইটটায় গিয়ে তোর যা জিজ্ঞাস্য সেটা জানার অনুরোধ জানাতে পারিস এবং সংবিধান অনুযায়ী সরকার তোকে তা জানাতে বাধ্য। তা সেটা নেতাজি অন্তর্ধানী হোক বা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে কি কি ডকুমেন্টস দরকার সেটা জানার কোয়ারি হোক। তবে হ্যাঁ, যাই জানার সেটা সোম থেকে শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5:30-এর মধ্যে হতে হবে, অর্থাৎ উইকেন্ড বাদ এবং সোম থেকে শুক্রবারের মধ্যে কোনো পাবলিক হলিডে পড়লে সেটা বাদ। যদি কেউ আইন মেনে না চলে, তাহলে 20 নম্বর আর্টিকেল অনুযায়ী আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আর একটা কথা, কেউ চাইলেই কারো সম্পত্তি জোর করে ছিনিয়ে নিতে পারবে না। 21 নম্বর আর্টিকেলে বলা আছে যে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করা যাবে না। আচ্ছা, শিশুশ্রম আর বাল্যবিবাহ তো বেআইনি, তাহলে এখনো কেন অনেক জায়গায় এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? অবশ্যই 23 নম্বর এবং 28 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে মানুষ নিয়ে ব্যবসা, জোর করে বেগার খাটানো, এগুলো সমস্ত বেআইনি। আর 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা এবং অন্যান্য যে কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা একেবারে নিষিদ্ধ। আর চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট 1929-এর 19 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়ের এবং 21 বছরের নিচে কোনো ছেলের বিয়ে হলে সেটি বাল্য বিবাহ হিসেবে ধরা হবে এবং তার জন্য কড়া শাস্তি হবে। এই দেখ, এই ওয়েবসাইটটা তোকে দেখাচ্ছি, এই ওয়েবসাইটটায় গিয়ে একবার দেখিস, এখানে সমস্ত তথ্যগুলো একদম ডিটেইলে দেওয়া আছে। এবার আমায় একটা কথা বল, যে মৌলিক অধিকার কি কখনো স্থগিত করা যায়? দেখ, সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদ কর্তৃক মৌলিক অধিকার সংশোধন করা যেতে পারে। জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে, কিন্তু ধারা 20 এবং 21-এর অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকার কখনো স্থগিত করা যাবে না। কিছু বছর আগে শুনেছিলাম সংবিধানের 370 ধারা নিয়ে বিতর্ক উঠেছিল, সেটা ঠিক কি হয়েছিল রে? সংবিধানের 11 নম্বর অংশে কিছু অস্থায়ী ব্যবস্থার উল্লেখ আছে। আর্টিকেল 370 সেরকমই একটি ধারা, যার মধ্যে 1954 সালে রাষ্ট্রপতির নির্দেশ ধারাটি ঢোকানো হয়। এই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর নিজের সংবিধান তৈরি করতে পারে, তবে 2019 সালে কেন্দ্র সরকারের নির্দেশে সেই ধারা তুলে নেওয়া হয়েছে, যার কারণে বেশ কিছু পরিবর্তনও এসেছে। সেগুলো হলো, যেমন 1 নম্বর, রাজ্যের পরিবর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। 2 নম্বর হলো, সারা দেশের সঙ্গে একই নিয়মে বাঁধা হয়েছে জম্মু কাশ্মীরকে। আর 3, আগে জম্মু কাশ্মীরে ভারতীয় পতাকার পাশাপাশি নিজস্ব পতাকা ছিল, কিন্তু এখন দেশের তিরঙ্গা পতাকাই ওদের একমাত্র পতাকা। আর এইসবের পাশাপাশি সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত আছে যে
জম্মু কাশ্মীরে যেসব বিশেষ অধিকার ও সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোও বর্তমানে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছে। তবে ভবিষ্যতে জম্মু কাশ্মীরকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়াও যেতে পারে। আচ্ছা, যদি কেউ জম্মু কাশ্মীরের সম্পত্তি কিনতে চায়? দেখ, আগে তো অন্য কোনো রাজ্যের লোক এই জম্মু কাশ্মীরে সম্পত্তি কিনতে পারতেন না, আর যদি বা সম্পত্তি কিনতে হয় তাহলে অন্তত 10 বছর সেখানে থাকতে হতো। কিন্তু এখন অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরাও এখানে জমি কিনতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো, আগে সংবিধানের রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় জম্মু ও কাশ্মীর আসতো না, কিন্তু এখন জম্মু ও কাশ্মীরে সারা দেশের মতোই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ তথ্যের অধিকার লাগু করা হয়েছে। আচ্ছা পরি, ভারতের সংবিধানে কি কোনো সরকারি ভাষা আছে? হ্যাঁ আছে, হিন্দি আর ইংরেজি। এই দুটো হলো দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা। তবে হিন্দিটা কিন্তু দেবনাগরী অক্ষরে হতে হবে। আর অষ্টম তফসিলিতে রাজ্য অনুযায়ী 22টি ভাষার সংযোজন করা হয়েছে। আজ কিন্তু অনেক কিছু জানতে পারলাম সংবিধান সম্পর্কে। সত্যি বলতে কি জানিস পারো, একবারে সম্ভব নয় রে পুরোটা বলা, যেটুকু পারলাম আজকে বললাম। আর হ্যাঁ, সংবিধান সম্বন্ধে যদি তুই ভালোভাবে জানতে চাস তাহলে এই দেখ, এই ওয়েবসাইটগুলো দেখতে পারিস। ধন্যবাদ পরি, ভারতের সংবিধানের ব্যাপারে এত কিছু জেনে আমার খুব গর্ব হচ্ছে। নিজের দেশের সংবিধানকে সঠিকভাবে জানা এবং সেটা মেনে চলা হলো নাগরিকত্বের সবথেকে বড় পরিচয়। আর বন্ধুরা, তোমাদের যদি আমার বোঝানো ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সমৃদ্ধ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ এখনই। সমৃদ্ধ বাংলা সোল চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত সোল ইউথ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ছেলে ও মেয়েদের কেরিয়ার গাইডেন্সের সাথে আরও অনেক সেবামূলক কাজ করে। তুই সোলের সাথে যুক্ত থাকলে অনেক কিছু শিখতে পারবি। ভালো লাগলো? ভারতে অপ্রচলিত চাকরির ধরন সম্পর্কে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনার এই ভিডিওটা তথ্যপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মনে হয়েছে। আমরা সবাই জানি সঠিক কর্মজীবনের পথ খুঁজে পাওয়া একটি কঠিন কাজ হতে পারে, তবে এটি আমাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিপূর্ণতার জন্য অপরিহার্য। আপনি যদি এমন কাউকে চেনেন যিনি তাদের পথ খুঁজে পেতে সংগ্রাম করছেন বা বিকল্প চাকরি সম্পর্কে জানতে আগ্রহী, অনুগ্রহ করে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। কে বলতে পারে, হয়তো এই ভিডিওটাই তাদের কর্মজীবনকে পরিপূর্ণ ও ফলপ্রসূ করে তুলল। তাই আমি আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিছুক্ষণ সময় নিতে উৎসাহিত করছি। একসাথে আমরা একে অপরকে আমাদের পথ খুঁজে পেতে এবং বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য তো করতেই পারি। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা ভবিষ্যতে আপনার সাথে আরো মূল্যবান সব ভিডিও শেয়ার করার জন্য উন্মুখ।